চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে ত্রিদেশীয় সিরিজ যেটা অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানে। বলতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের মধ্যে ঝালিয়ে নেওয়া বা পরখ করে দেখার মতো একটা টুর্নামেন্ট, যেখানে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ম্যাচটা নিউজিল্যান্ড পাকিস্তানকে পরাজিত করে 78 রানে এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে পরাজিত করে 6 উইকেটের একটা বড় ব্যবধানে। যে ম্যাচটা হয় 612 রানের, কিন্তু উইকেট মাত্র 8 উইকেটের খেলা হয়। যদি আমরা পুরো ম্যাচটা অ্যানালাইজ করি, এবং এই ম্যাচটা শুধু নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যেই না, এই ম্যাচটা এবং এই সিরিজটা বাংলাদেশের জন্য হতে পারে অনেকটা সতর্কবার্তা। কেন সতর্কবার্তা হতে পারে, চলুন আলোচনায় যাই। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে গ্রুপটাতে রয়েছে, সেই গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত এবং বাংলাদেশ। সেখানে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মুখোমুখি হবে। যদিও ভারতের সাথে ম্যাচটা হবে দুবাইতে, কিন্তু পরের যে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে, সেই দুইটা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। যদিও লাস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সুখকর কিছু স্মৃতি রয়েছে টেস্টের দিক থেকে, কিন্তু হচ্ছে ওডিআইতে যে পাকিস্তানের মাঠগুলোতে হাই স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে, সেটা কিন্তু একটা অনুমান করাই যায় এই ত্রিদেশীয় সিরিজের লাস্ট দুইটা ম্যাচ থেকে। এই ম্যাচটা যদি আমরা অ্যানালাইজ করি, প্রথমে ব্যাট করতে নেমে 304 রানের একটা স্কোর দাঁড় করে কিন্তু সাউথ আফ্রিকা, এবং সেখানে ওপেনার যে ছিল সাউথ আফ্রিকা, সেটা হচ্ছে ব্রিস্টকে 150 রান করে 148 পরে, এবং অভিষেক ও ম্যাচেই এরকম রেকর্ড কিন্তু খুবই কম দেখা যায়। এবং সেখানে 5টি 6-এর মার ছিল এবং 11টি 4-এর মার ছিল, এবং দ্বিতীয় উইকেট জুটিতে তার স্মিথের সাথে কিন্তু যোগ করে 95 রান। এবং আমরা যদি দেখি, প্রথম পাওয়ার প্লেতে তারা সংগ্রহ করে 46 রান 1 উইকেট হারিয়ে, এবং সেখানে রানেরটা কিন্তু ছিল 4.6। এবং আমরা যদি দেখি দ্বিতীয় পাওয়ার প্লেতে তারা সংগ্রহ করে 150 রান 2 উইকেট হারিয়ে, সেখানে প্রতি ওভারে রান আসে 5। এবং আমরা যদি তৃতীয় পাওয়ার প্লেতে দেখি 40 থেকে 50, এই পাওয়ার প্লেটা তার দারুণ একটা ফিনিশিং দেন এবং দারুণ একটা অ্যাটাকিং ক্রিকেট খেলেন, এবং সেখানে রান আসে শেষ পাওয়ার প্লেতে আসে 108 রানে 1 উইকেটের বিনিময়। সেখানে প্রতি ওভারে কিন্তু রান আসে 10-এর উপরে করে, প্রায় 11-র কাছাকাছি, 10.8। তো এই জায়গাটাতে দারুণ একটা ফিনিশিং দেন। সেই ফিনিশিং এর কারণেই কিন্তু সাউথ আফ্রিকা 304 রানের টোটাল স্কোর দাঁড় করাতে পারে। তো 305 রানের জবাবে এই ম্যাচটা যে 6 বল বাকি থাকতে সহজেই নিউজিল্যান্ড 6 উইকেটের একটা জয় তুলে নিবে, সেটা কিন্তু কখনো চিন্তায় আসেনি। এবং সেরকম একটা ম্যাচ, দারুণ একটা ইনিংস খেলেছে কেন উইলিয়ামসন। দীর্ঘ 5 বছর পর আক্ষেপের কিন্তু তার একটা অবসান হয়েছে। 2019-এ লাস্ট কিন্তু কেন উইলিয়ামসন সেঞ্চুরি পেয়েছিলেন, এবং দীর্ঘ 5 বছর পর একজন সিনিয়র প্লেয়ার এসে কিভাবে তার তিনি তার ব্যাটিং নৈপুণ্য দেখালেন এবং অসাধারণ একটি সেঞ্চুরি করলেন। শুধু সেঞ্চুরি করলেন না, 131 বলে 133 রানের যে ইনিংসটা খেলেন এবং অপরাজিত থাকলেন, এবং ম্যাচটাকে জয় করে মাঠ ছাড়লেন এবং দারুণ শুরু করলেন। এবং যদি প্রথম পাওয়ার প্লে দেখি, 1 থেকে 10 ওভারের মধ্যে প্রথম পাওয়ার প্লেতে কিন্তু নিউজিল্যান্ড সংগ্রহ করে 50 রান, এবং প্রতি ওভার রান কিন্তু ছিল 5। এবং পরের পাওয়ার প্লেতে যদি দেখি, মিডিল ওভারে কিন্তু দারুণ ব্যাট করে নিউজিল্যান্ড। এরকম ম্যাচকে যখন আপনি ফেস করতে যাবেন, মিডিল ওভারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 10 ওভার আপনাকে উইকেটটাকে কিন্তু ধরে রাখতে হবে, রানের গতিটাকে কিন্তু হালকা সচল রাখতে হবে। কিন্তু আপনি যদি প্রথম পাওয়ার প্লেতেই যদি আপনি টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে হারিয়ে ফেলেন, টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি কলাপস করে, তাহলে কিন্তু আপনার মিডিল ওভারের প্রেশারটা কিন্তু আপনাদের উপর পড়বে। সেখানে আপনার প্রতি ওভারে রানের বৃদ্ধি পাবে যেমন, তেমন কিন্তু আপনার ওই টার্গেটটা ফেস করাটা কিন্তু আপনার অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এবং সেরকম নিউজিল্যান্ড কিন্তু দারুণ মিডল ওভারে দারুণ ব্যাট করে, এবং দ্বিতীয় পাওয়ার প্লেতে তারা 6.93 করে রান তোলে প্রতি ওভারে। এবং এখানে যখন টার্গেটের থেকে এক্সট্রা কিছু রান চলে আসে, 40 থেকে 50 রান চলে আসে, তখন কিন্তু পরবর্তীতে ওই রানটা ফিনিশিং দেওয়াটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, এবং সেরকমটাই হলো। এবং শেষ পাওয়ার প্লেতে তারা কিন্তু সেরকম কোনো প্রেশার কিন্তু তাদের মধ্যে ছিল না, এবং সেরকম প্রেশারে কিন্তু পড়তেও হয়নি। এবং শেষ পাওয়ার প্লেতে যদি আমরা দেখি, 8.4 বলে কিন্তু রান আসে 49 রান, এবং 5.83 করে প্রতি ওভার রান তোলেন, এবং ম্যাচটা কিন্তু অনেক সহজেই জয় তুলে নেয়। যদিও আমরা যদি দেখি যে 97 রানের ডেভন কনওয়ে কিন্তু উইকেটটা হারান, এবং দ্বিতীয় উইকেট
জুটিতে কিন্তু 187 রান যোগ করেন এবং দলীয় 251 রানে যখন হচ্ছে মিটসেল ও লাথাম আউট হয়ে যান, তারপরে কিন্তু খানিকটা তেমনটা চাপ ছিল না, ফিনিশিং এ কিন্তু দারুণ ফিনিশিং করেন হচ্ছে গ্লেন ফিলিপস এবং হচ্ছে কেন উইলিয়ামসন। তো এরকম একটা জয় এবং এরকম একটা হাই স্কোরিং ম্যাচে দু দলের যখন শেষ করা এবং ডিফেন্ড করাটা অনেকটা সহজ, কারোর জন্য ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছিল, তখন কিন্তু বাংলাদেশের জন্য এটা সত্যি অ্যালার্মিং। যেহেতু বাংলাদেশের গ্রুপে পাকিস্তান এবং হচ্ছে নিউজিল্যান্ড রয়েছে, পাকিস্তান তারা স্বাগতিক দেশ হিসেবে হচ্ছে খেলবে, আলাদা একটা কিন্তু হচ্ছে অ্যাডভান্টেজ তারা কিন্তু পাবে। যেমন হচ্ছে ওয়েদারের দিক থেকে বলেন, আপনার কন্ডিশনের দিক থেকে বলেন, আপনার হচ্ছে দর্শক সাপোর্টের দিক থেকে বলেন, তো সেই কন্ডিশনে তারা কিন্তু খেলে অভ্যস্ত। তো সেই জায়গায় পাকিস্তান একটা আলাদা অ্যাডভান্টেজ পাবে এবং নিউজিল্যান্ড যে ফর্মে তারা আছেন, তারা নিজেদেরকে পরখ করে দেখতে যে কনফিডেন্সটা তারা পাচ্ছেন, তারা যেভাবে হচ্ছে 304 রান এবং 300 হাই স্কোরিং ম্যাচগুলোকে সহজে তারা চেস করতে পারতেছে, তো সেটা সত্যি বাংলাদেশের জন্য অনেক অ্যালার্মিং হবে এবং বাংলাদেশের সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোকে অবশ্যই এ ধরনের মেন্টালিটি নিয়ে প্রিপারেশন নিতে হবে, যে তারা 300 প্লাস এবং 340-50 রান চেস করার মতো একটা মানসিকতা তৈরি করতে হবে। তো সেই জায়গায় হচ্ছে নিউজিল্যান্ড অলরেডি এই ত্রিদেশীয় সিরিজে তারা ফাইনালে অলরেডি পৌঁছে গেল পরপর দুটি ম্যাচে। এখন দ্বিতীয় দল হিসেবে কে যাবে? সাউথ আফ্রিকা প্রথম ম্যাচটাতে হেরে গেছে, পাকিস্তানও প্রথম ম্যাচটাতে হেরে গেছে। এখন সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যে যারাই হচ্ছে জয়লাভ করবে